সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়টি পড়ছিলাম, তৃতীয় অধ্যায়। অধ্যায়ের প্রথম অংশে আমাদের আলোচনা হয়েছিল মুখগহ্বর এবং পাকস্থলীতে পরিপাক প্রক্রিয়া। সেই সাথে আমরা পরিপাকতন্ত্রের গঠনটি দেখেছিলাম। আশা করি তোমরা বাসায় ওই অংশটি অনুশীলন করেছো। আজকে আমরা আমাদের পরবর্তী টপিকে যেতে চাই। পরবর্তী টপিকে আলোচনা করতে চাই আমাদের পরিপাক তন্ত্রের সাথে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য দুটি গ্রন্থি নিয়ে। তো এই হচ্ছে একটি এবং এটি একটি। তো ইতপূর্বে তোমরা দশম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে এই দুটি গ্রন্থি সম্পর্কে কিছুটা ধারণা মনে হয় পেয়েছো। এই তো গ্রন্থি দুটি হচ্ছে কি, যকৃৎ ও অগ্ন্যাশয়। তো আজকে আশা করছি যে আজকের পাঠ শেষে তোমরা এই যকৃৎ এবং অগ্ন্যাশয় এই দুটি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকার ব্যাখ্যা এই অংশটি ভালোভাবে দেখব। পাশাপাশি মিশ্র গ্রন্থি হিসাবে অগ্ন্যাশয়ের কার্যক্রম এটিও ভালোভাবে দেখব। এবং তোমাদের মনে রাখতে হবে যে এই টপিকটি থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন একাধিকবার হয়েছে, সুতরাং এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো চলো শুরু করা যাক। পরিপাক গ্রন্থি দুটি আমরা দেখব। এই হচ্ছে যকৃৎ, যেটি দেখতে কি লালচে, আর হচ্ছে অগ্ন্যাশয়, এটি একটি পাতার মতো দেখতে, এখানে দেখতেই পাচ্ছ অগ্ন্যাশয় এবং যকৃৎ। প্রথমে আমরা যকৃৎ নিয়ে আলোচনা করব। যকৃতের অবস্থান হচ্ছে ডায়াফ্রামের ঠিক নিচে, এবং এই যে উদরীয় গহ্বর অর্থাৎ আমাদের বক্ষ গহ্বর এবং নিচের গহ্বরটা হচ্ছে কি উদরীয় গহ্বর। তো এই ডায়াফ্রামের ঠিক নিচে উদরের অনেকখানি অংশ জুড়ে আড়াআড়িভাবে এবং কিছুটা ডান দিকে ঘেঁষে অবস্থান করে যকৃৎ। তো এই যকৃৎ দেখো এখানে লক্ষ্য করো যে ডানে একটা বড় খণ্ডক দেখা যাচ্ছে এবং বামে একটি ছোট খণ্ডক দেখা যাচ্ছে। প্রধান এই ডান এবং বাম খণ্ডকে বিভক্ত ত্রিকোণাকার লালচে খয়েরি বর্ণের যে গ্রন্থিটি, এটি হচ্ছে যকৃৎ। এবং আরেকটা বিষয় যেটি তোমার মনে রাখা দরকার, সেটি হচ্ছে যকৃৎ আমাদের দেহের সবথেকে বৃহত্তম গ্রন্থি। তো গ্রন্থি কি এ বিষয়ে আলোচনা হবে, সামনে আমরা আলোচনা করব। তো এই গ্রন্থিটি ডান ও বাম অংশে বিভক্ত, আর এই ডান ও বাম অংশে বিভক্ত হয়ে এটা কতগুলো লোবিউলে বিভক্ত হয়। লোবিউলকে ঘিরে আবার পিত্তনালী, রক্তনালী এগুলো অবস্থান করে। এখানে চিত্রটিতে লক্ষ্য করো যে এখানে সবুজ বর্ণের যে নালী দেখতে পাচ্ছ, এই নালীটি হচ্ছে সবুজ বলছি, এখানে নীল বর্ণের, হালকা নীল বর্ণের যে নালীটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পিত্তনালী। এই পিত্তনালীগুলো একত্রে মিলিত হয়ে একটি বড় আকারের অভিন্ন পিত্তনালী গঠন করে, যেটি সব শেষে গিয়ে পিত্তথলিতে উন্মুক্ত হয়। তার মানে পিত্ত তাহলে কি? পিত্ত হচ্ছে যকৃতের ক্ষরণ। যকৃতের ক্ষরণকে বলা হবে পিত্ত, এবং এটি পিত্তনালী দিয়ে বাহিত হয়ে পিত্তথলিতে গিয়ে জমা থাকবে। তো আমরা পিত্ত সম্পর্কে জানবো একটু পরে। আমরা এবার এই যকৃৎ অঙ্গাণুটির কিছু ভূমিকা নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা এর সঞ্চয়ী ভূমিকা নিয়ে আলোচনা করব। সঞ্চয়ী ভূমিকার মধ্যে এটি আমাদের দেহের যে প্রধান খাদ্য উপাদানগুলো, এগুলোর মধ্যে সবই এরা সঞ্চয় করে থাকে। তো একে একে আমরা আসি। প্রথমে গ্লাইকোজেন সঞ্চয়। গ্লাইকোজেন সঞ্চয় করে হচ্ছে আমরা যে শর্করাটা খাই তার মধ্যে স্টার্চ যদি খাই, সেই স্টার্চ জাতীয় খাদ্য পরিপাকের পর কিসে পরিণত হয়? আমরা জানি কার্বোহাইড্রেট পরিপাকের পর গ্লুকোজে পরিণত হয়। তো এই গ্লুকোজ যখন রক্তে যায় তখন রক্তের গ্লুকোজটাকে গ্লাইকোজেন আকারে যকৃৎ সেখানে জমা রাখে, আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির জন্য ইনসুলিন হরমোনটি ভূমিকা রাখে। তারপরে আমরা জানি যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেও সমস্যা, আবার গ্লুকোজের পরিমাণ কমে গেলেও সমস্যা। তো সেক্ষেত্রে রক্তে যেন গ্লুকোজের পরিমাণ বেড়ে না যায়, এজন্য রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে সঞ্চিত করে যকৃতে জমা রাখে।
তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যকৃতের, যে গ্লাইকোজেন আকারে গ্লুকোজকে যকৃতে জমা রাখা। এরপর হচ্ছে চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয়। এখানে দুটি খাদ্য উপাদানের নাম এসেছে। চর্বি যে খাদ্য উপাদান, একে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড আকারে যকৃতে জমা রাখে, এবং এই যে ফ্যাটি অ্যাসিড প্রয়োজনের সময় এটি ফ্যাটি অ্যাসিড প্রয়োজনীয় তাপশক্তি যোগান দেয় আমাদের দেহে, আমরা জানি। তো ফ্যাটি অ্যাসিড বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটা দেহে শক্তির যোগান দিয়ে থাকে, আর এটা ফ্যাটি অ্যাসিড আকারে যকৃতে জমা থাকে। পাশাপাশি আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, এই প্রোটিন জাতীয় খাবারটা অ্যামিনো অ্যাসিড আকারে যকৃতে জমা থাকে। তো আমরা জানি প্রোটিন পরিপাকের পর অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, সেই অ্যামিনো অ্যাসিড উপাদানটি যকৃতে জমা থাকে। এরপর ভিটামিন ও মিনারেল সঞ্চয়। এখানে দুটি খাদ্য উপাদান এসেছে, ভিটামিন সঞ্চয় এবং মিনারেল সঞ্চয়ের কথা। তো ভিটামিনের মধ্যে আমরা জানি যে ভিটামিন প্রধানত দু ধরনের হয়, একটি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটি হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো যেগুলো চর্বিতে দ্রবণীয় এগুলো সাধারণত যকৃতে সঞ্চিত থাকে। তার মধ্যে আমরা ভিটামিন এ, ডি, ই, কে, অ্যাডেক বলে তুমি মনে রাখতে পারো, এ, ডি, ই, কে, এই যে ভিটামিনগুলো, এই ভিটামিনগুলো যকৃতে সঞ্চিত থাকে। পাশাপাশি মিনারেলের মধ্যে উল্লেখযোগ্য যে সকল খনিজ পদার্থগুলো রয়েছে, খনিজ উপাদানগুলো আমাদের দেহে রয়েছে, সেগুলো যকৃতে সঞ্চিত থাকে। তার মধ্যে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়ন। হ্যাঁ, তারপরে হচ্ছে উল্লেখযোগ্যগুলোর মধ্যে আরও আছে কি ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, জিঙ্ক। এই যে প্রধান প্রধান মিনারেলগুলো আমাদের দেহে রয়েছে, এগুলো যকৃতে সঞ্চিত থাকে। এরপর হচ্ছে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয় এখানে থাকে, এখানে প্রায় 1.5 লিটারের মতো রক্ত সবসময় সঞ্চিত থাকে। আর এই সঞ্চয়ের উল্লেখযোগ্য কারণটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সেই কারণটি হচ্ছে যে এই রক্তের যে প্রবাহ হয় আমরা জানি ধমনী এবং শিরার মাধ্যমে। তো শিরা আমাদের দেহের অন্ত্র, প্লীহা এই জায়গাগুলো থেকে রক্ত এনে এই যকৃতের ভেতরে একটা অভিন্ন শিরায় মিলিত হয়। বিষয়টা আবার খেয়াল করো, রক্ত আসে কোথা থেকে? আসে আমাদের পৌষ্টিক নালী অর্থাৎ অন্ত্র, তারপর প্লীহা, এই জায়গাগুলো থেকে রক্ত শিরার মাধ্যমে এসে এই যকৃতের মধ্যে একটি অভিন্ন শিরায় মিলিত হয়, যেটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। হেপা অর্থাৎ পাকস্থলী, তো হেপাটিক পোর্টাল শিরা বলা হচ্ছে। পোর্টাল শিরা এই জন্য বলা হচ্ছে যে আমরা জানি যে পোর্ট মানে কি বন্দর, বন্দর যেখানে অনেক জাহাজ এসে মিলিত হয়। আর পোর্টাল শিরা হচ্ছে এই শিরাগুলোর পোর্ট, যেখানে শিরাগুলো এসে মিলিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে পোর্টাল শিরা। তো হেপাটিক পোর্টাল শিরা হলো যকৃতের পোর্টাল শিরা, যেখানে কয়েকটা জায়গা থেকে শিরাগুলো এসে মিলিত হয়, এবং এখানে সবসময় যেহেতু এই শিরাগুলো থেকে রক্ত আসে, সুতরাং সবসময় এখানে একটা বিপুল পরিমাণ রক্তের সমাবেশ দেখা যাবে। এ কারণে যকৃতে প্রায় 1.5 লিটারের মতো রক্ত সঞ্চিত থাকে। এরপরে হচ্ছে পিত্ত রস সঞ্চয়। আমরা জানি যকৃতের ক্ষরণকে বলা হয় পিত্ত। তো যকৃতের এই ক্ষরণ পিত্ত নালী দিয়ে বাহিত হয়ে পিত্তথলিতে এসে জমা থাকে। যকৃতের সঞ্চয় কাজ আমরা দেখলাম, এবার আমরা যকৃতের বিপাকীয় কাজ দেখব। তো বিপাকীয় যে কাজগুলো, তার মধ্যে প্রধান যে খাদ্য উপাদানগুলোর বিপাক করবে এবং অন্যান্য যে বিপাকীয় কাজে অংশগ্রহণ করবে, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি শর্করা বিপাক নিয়ে। শর্করা বিপাকের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি ব্যাপার উল্লেখ করা প্রয়োজন। সেটি হচ্ছে গ্লুকোজকে আমরা জানি গ্লাইকোজেন আকারে যকৃৎ জমা রাখে। তো গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করার জন্যে যে হরমোনটি কাজ করে সেটি হচ্ছে ইনসুলিন। আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টির প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটিতে কে ভূমিকা রাখছে? যকৃৎ ভূমিকা রাখছে। এটা একটা বিপাকীয় কাজ। আর একটা যে শর্করা বিপাকের কাজ উল্লেখ করতে হবে সেটি হলো গ্লুকোনিওজেনেসিস।
গ্লুকোনিওজেনেসিসের ব্যাপারটা হচ্ছে অশর্করা উপাদান থেকে শর্করা তৈরির প্রক্রিয়া। অর্থাৎ অশর্করা উপাদান কি হতে পারে? সেটা হতে পারে প্রোটিন থেকে আসা অ্যামাইনো অ্যাসিড এবং চর্বি থেকে আসা গ্লিসারল। এই অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটাকে বলা হবে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ নতুনভাবে গ্লুকোজ সৃষ্টি হওয়া, অশর্করা থেকে শর্করা তৈরি হওয়া, এটাকেই বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে দুটো প্রক্রিয়াই যকৃতকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। এই জন্যে আমরা শর্করা বিপাকের মধ্যে এই গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস পয়েন্ট দুটি উল্লেখ করতে পারি। এবার আমরা শর্করা বিপাকের পর যকৃতে আমিষ বিপাকটি দেখব। আমিষ বিপাকের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে কথাটি বলা প্রয়োজন সেটি হচ্ছে ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ পৃথক করে ইউরিয়ায় পরিণত করে। আচ্ছা, তাহলে মূল ব্যাপারটা হলো অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া সৃষ্টির কাজটি করে থাকে এই যকৃৎ। সেক্ষেত্রে কি কাজটি করে? এটি অ্যামিনো মূলকটাকে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটাকে অপসারণ করে ইউরিয়া তৈরিতে কাজ করে থাকে। এই ইউরিয়া আমরা জানি রক্তের মাধ্যমে বাহিত হয়ে বৃক্কে যায় বা কিডনিতে যায়। এই কিডনিতে শাকন হয়ে ইউরিয়া মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে আসে। এটা অতিরিক্ত দেহের জন্য ক্ষতিকর। তাহলে এই যে কাজটি, এই কাজটি কাকে কেন্দ্র করে হচ্ছে? অ্যামাইনো অ্যাসিডকে কেন্দ্র করে হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণের মাধ্যমে ইউরিয়া তৈরি হচ্ছে। তাহলে এই আমিষ বিপাক এই কাজটি করে যাচ্ছে কে? যকৃৎ। তো এ পর্যায়ে আমরা দেখব যে যকৃতে ফ্যাট বিপাক হয় কিভাবে। যকৃতে ফ্যাট বিপাকের কয়েকটি কাজ আছে। একটি হলো রক্তে কোলেস্টেরল অপসারণ করা। আমরা যে চর্বি খাদ্য খাই এটি কোথায় যাবে? আমাদের লসিকা হয়ে আমাদের রক্তবাহিকার মধ্যে প্রবেশ করে। আর এই রক্তে অতিরিক্ত ফ্যাট কোলেস্টেরল যেন জমতে না পারে, এজন্য সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে যকৃতে জমা রাখে। এজন্য রক্তে কোলেস্টেরল অপসারণে যকৃৎ ভূমিকা রাখছে। পাশাপাশি অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করা, এই কাজটি গুরুত্বপূর্ণ একটি কাজ, যে আমাদের দেহে যে অতিরিক্ত কার্বোহাইড্রেট জমা হলে এটাকে ফ্যাটে পরিণত করে জমা রাখার কাজটি করে যকৃৎ। আর গ্লুকোনিওজেনেসিস ইতোপূর্বে আলোচনা হয়েছে আমাদের, যে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে চর্বি থেকে বা আমিষ থেকে, যে অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাট, এটা থেকে শর্করা সৃষ্টি প্রক্রিয়া বা গ্লুকোজ তৈরি প্রক্রিয়া। তো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটি এখানে ফ্যাটকে কেন্দ্র করে সংগঠিত যেহেতু হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি ফ্যাট বিপাকে এই গ্লুকোনিওজেনেসিসের কথা। তাহলে গ্লুকোনিওজেনেসিসের মধ্যে কি লিখব? আমরা এখানে লিখব যে চর্বি জাতীয় খাদ্য থেকে শর্করা সৃষ্টি হয়ে থাকে বা গ্লুকোজ সৃষ্টি হয়ে থাকে। এটা কখন সৃষ্টি হবে? এটা সৃষ্টি হবে যখন দেহে গ্লুকোজের ঘাটতি দেখা যাবে। তো গ্লুকোজের ঘাটতি যখন অধিক পরিমাণে হয়, ঠিক তখন চর্বি শর্করায় পরিণত হয়ে গ্লুকোজের যোগান দেয়, এই কাজটি করে থাকে। তো এখানে যকৃৎ ভূমিকা রাখে। এবার আমরা আসি লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন। দেখো, একই রক্তকণিকা উৎপাদনের কথা রয়েছে এবং ভাঙনের কথা রয়েছে। তো দুইটা পর্যায়ে দুইটা ঘটনা ঘটে। শিশু অবস্থায় রক্তকণিকা উৎপাদনের কাজটি করে যকৃৎ, আর পরিণত অবস্থায় রক্তকণিকা ভাঙার কাজটি করে যকৃৎ। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন শিশু ছিলাম সেই অবস্থায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়েছে যকৃৎ থেকে, ভ্রূণ অবস্থায় আর কি, শিশুর দেহে। আর যখন শিশু পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হলো, সেই দশায় গিয়ে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর যখন অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন শুরু হয়, তখন যকৃৎ তার পূর্বের কাজের বিপরীত কাজটি করা শুরু করে। তখন সে আগে গড়ত, এবার সে ভাঙার কাজটি করে। আমরা জানি 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ভেঙে যায়। এই লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কাজটি করে, যে চিত্রে লক্ষ্য করে দেখো যে এখানে কাপ্ফার সেল, এই কাপ্ফার সেলটা যকৃতের কাপ্ফার সেল বা কাপ্ফার কোষ। এই যকৃতের কাপ্ফার কোষটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকাটাকে ভেঙে ফেলে। তখন লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যায়। এই হচ্ছে ভাঙার কাজটি করলো। কখন? পরিণত অবস্থায় ভাঙার কাজটি করলো। আর ঠিক আমরা যখন শিশু অবস্থায় ছিলাম তখন লোহিত রক্তকণিকা উৎপন্ন করার কাজটি করেছে এই যকৃৎ। তাহলে লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙনে যকৃতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এবার আমরা আলোচনা করব হিমোগ্লোবিনের ভাঙন নিয়ে। তোমরা একটা প্রশ্ন পাবে পরীক্ষায়, সেটা হলো যকৃতের জন্ডিসকে যকৃতের রোগ বলা হয় কেন? জন্ডিসকে যকৃতের রোগ বলা হয় কেন? তো সেটির উত্তর আমার এর মাঝে তুমি পেয়ে যাবে। তো হিমোগ্লোবিনের ভাঙন এই অংশটি আলোচনা করতে গেলে আমরা এই চিত্রটিতে যেতে পারি। একটু লক্ষ্য করো, এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো, একটু আগেই বললাম যে 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ভেঙে যায়। তো লোহিত রক্তকণিকা 120 দিন পরে যে আয়ুষ্কাল এর যখন পূর্ণ হয়, তখন যকৃতের কাপ্ফার কোষের সহায়তায় এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে এই লোহিত রক্তকণিকা, আমরা জানি এখানে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা আলাদা হয়। হিমোগ্লোবিন যখন আলাদা হয়, তখন হিমোগ্লোবিন দুটি অংশে ভাগ হয়ে যায়। এর দুটি অংশ থাকে, একটি হলো হিম, অপরটি হচ্ছে গ্লোবিন। তাহলে প্রথমে লোহিত রক্তকণিকার ভাঙন ঘটলো, হিমোগ্লোবিন আলাদা হলো। হিমোগ্লোবিনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে হিম, অন্য অংশটি হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা একটা প্রোটিন, এটি রক্তে প্রোটিন আকারে থাকবে। আর হিম অংশটি হচ্ছে লৌহ ঘটিত একটি অংশ, অর্থাৎ আয়রন ঘটিত একটি অংশ। এই আয়রন ঘটিত যৌগটি থেকে আয়রন অপসারণ হয়। যখন আয়রন অপসারণ হয়, তখন এই আয়রনটি আমাদের রক্তে গিয়ে এটি অস্থিমজ্জায় চলে যায় এবং পুনরায় হিমোগ্লোবিন গঠনে ভূমিকা রাখে এই আয়রন। এবং অপর যে অংশটি পরিণত হয়, যে আয়রন অপসারিত হলে বাকি যে অংশটি থাকে হিমের, সেই অংশটিকে বলা হয় বিলিভার্ডিন। এখানে বিলিভার্ডিনের কথাটি নেই, বিলিরুবিন আছে। তো প্রথমেই আমরা মনে রাখব, হিম থেকে লৌহ অপসারণ হলে বাকি যে অংশটি থাকে সেটি হচ্ছে বিলিভার্ডিন। সেই বিলিভার্ডিন অংশটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। এই বিলিরুবিনটা হচ্ছে লাল রঞ্জক, আর বিলিভার্ডিন আগে যেটা ছিল এটা ছিল সবুজ রঞ্জক। তো বিলিভার্ডিন সবুজ রঞ্জকটা পরবর্তীতে ধীরে ধীরে হলুদ বর্ণের বিলিরুবিনে পরিণত হয়। এই বিলিরুবিনটা পিত্তের সাহায্যে গলব্লাডারে যায় এবং সেটা আমাদের দেহের বিভিন্ন অংশে যখন সঞ্চিত হয় বিলিরুবিন, এই বিলিরুবিন তখন আমাদের দেহে জমা হয়ে আমাদের নখ, আমাদের ত্বক এগুলো কি হলুদ করে ফেলে। তখন কি হয়? জন্ডিস দেখা যায়। তো এই যে কাজটি হলো, এই পুরো কাজটি কি হিমোগ্লোবিনের ভাঙনের ফলে হলো। যেমন তাহলে আরেকবার আমরা যদি খুব সংক্ষেপে আসি, লোহিত রক্তকণিকা যকৃতে আসে, যকৃতের কাপ্ফার কোষের সহায়তায় এটি ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা থেকে হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। হিমোগ্লোবিনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে হিম আর একটি গ্লোবিন। হিম অংশটি লৌহ গঠিত অংশ আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। তো লৌহ গঠিত যে হিম অংশটি, এটি থেকে যখন লৌহ অপসারণ হয়, তখন বাকি অংশকে বলা হয় বিলিভার্ডিন। এটি একটি সবুজ রঞ্জক। বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে রূপান্তর হয়ে যায়। এই বিলিরুবিন হচ্ছে একটি হলুদ রঞ্জক। এটি যখন দেহে বেড়ে যায়, তখন জন্ডিসের উপসর্গ দেখা দেয়। তাহলে আমরা বলতে পারি জন্ডিস হচ্ছে যকৃতের রোগ, কারণ লোহিত রক্তকণিকাকে ভেঙে বিলিরুবিন সরবরাহের কাজটি যকৃতই করেছে। সুতরাং জন্ডিস হবে যকৃতের রোগ। তাহলে আর কি কাজ করে থাকে? যকৃতের বিপাকীয় কাজের মধ্যে আরও বেশ কিছু কাজ রয়েছে। তার মধ্যে হরমোন সংশ্লেষণ, বিশেষ করে হরমোন একটি আছে অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন। এটি হৃৎপিণ্ডের গতি বাড়াতে কাজ করে। তো এটি গতি বাড়াতে জন্য আবার সহায়তা প্রয়োজন হয়, বৃক্ক থেকে ক্ষরিত রেনিন এনজাইমের সহায়তা প্রয়োজন হয়। এই এনজাইমের সহায়তায় এটি এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন ক্ষরণ হয়, এটি হৃদস্পন্দনের হার বাড়িয়ে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে হরমোনের ভাঙন। বিভিন্ন রকম হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়, আমরা জানি। তো হরমোন যখন রক্তের মাধ্যমে বাহিত হয়ে যকৃতে আসে, তখন যকৃতে বিভিন্ন ধরনের হরমোনের ভাঙন ঘটে। কিছু কিছু হরমোন আছে যার ভাঙনটা খুব দ্রুত হয়, এবং কিছু হরমোন আছে যাদের ভাঙনটা আস্তে আস্তে হয়। যেমন কিছু যৌন হরমোনের মধ্যে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এই হরমোনগুলো দ্রুত ভাঙন ঘটে। আবার থাইরয়েড হরমোন, এস্ট্রোজেন হরমোন, এই হরমোনগুলো আবার ধীরে ধীরে ভাঙন ঘটে। তাহলে এই হরমোন ভাঙনে কাজ করে থাকে যকৃৎ।
এছাড়া রয়েছে টক্সিক বা বিষ অপসারণ। আমরা যখন ওষুধ খাই, ওষুধ থেকে শুরু করে বিভিন্ন খাবারের সাথে টক্সিক উপাদান আমাদের দেহে আসতে পারে। এই উপাদানগুলোকে অপসারণের কাজটি করে থাকে যকৃৎ। এছাড়া তাপ উৎপাদন, আমাদের এই যকৃতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তো বিক্রিয়া যখন সংঘটিত হয়, এই বিক্রিয়ার মাধ্যমে কি হবে? তাপ উৎপন্ন হবে। এই তাপ রক্তবাহিত হয়ে আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা, এটা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই হচ্ছে গেল যকৃতের বিপাকীয় উপাদান। এবার আমরা যকৃৎ থেকে খরিত যে রস, যেটাকে বলা হয় পিত্ত, এই পিত্তের উপাদান এবং এর কাজ নিয়ে একটু আলোচনা করব। এটা এর কাজ এবং উপাদান পরীক্ষাতে আসে। তো পিত্ত কি, এটা আমরা খুব সংক্ষেপে বলবো যে পিত্ত হচ্ছে যকৃৎ নিঃসৃত রস। এটা ক্ষারীয় এবং যকৃৎ নিঃসৃত রস। এর উপাদানের মধ্যে রয়েছে পানির পরিমাণ 98%, অজৈব লবণ 0.5%, পিত্ত লবণ 0.8%, পিত্তরঞ্জক 0.2%, কোলেস্ট্রল 0.8%। এই উপাদানগুলো মনে রাখবো আমরা। পাশাপাশি এর কাজের যে জায়গাটা, এখান থেকে আমরা উল্লেখযোগ্য কয়েকটি কাজ আমরা বলছি। প্রথমটি হলো ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন হচ্ছে চর্বিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ আমাদের এই যকৃতের অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে পাকস্থলীর ঠিক পরবর্তী অংশে ডিওডেনামে যকৃতের যে যকৃৎ থেকে বাহিত যে পিত্তনালী, এটা উন্মুক্ত হয়। তো পিত্তনালীটা উন্মুক্ত হচ্ছে তাহলে ডিওডেনাম অংশে, ঠিক পাকস্থলীর পরের অংশে। পাকস্থলী থেকে আগত খাবারের অম্লত্ব থাকে অনেক বেশি। এই অম্লত্ব প্রশমনে একদিকে পিত্ত ভূমিকা রাখে, আরেকদিকে এই পাকস্থলী থেকে আগত যে চর্বি জাতীয় খাবার, এই চর্বি জাতীয় খাবারের চর্বিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেওয়ার কাজটি করে এই পিত্ত। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যখন পরিণত হয়ে যায়, তখন চর্বি পরিপাকটা সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অর্থাৎ এটা পরিপাকের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয় এবং এটা পরিপাক সহজভাবে সম্পন্ন হয়। তাহলে এই চর্বি পরিপাকের জন্য এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেওয়ার কাজটি করছে হচ্ছে পিত্ত। এছাড়া অম্লত্ব প্রশমনে কাজ করে কিভাবে, সেটি এর মধ্যে বলে ফেলেছি যে পাকস্থলী থেকে যে খাবারটি আসে, সেই খাবারের অম্লত্ব থাকে বেশি। আর পিত্তটা যেহেতু ক্ষারীয়, সুতরাং অম্লীয় খাবারের সঙ্গে এই ক্ষারীয় পিত্ত মিলিত হয়ে এটা নিরপেক্ষ করার কাজটি করে পিত্ত। তাহলে ওই অম্লত্বই ক্ষারের সঙ্গে, ওই অম্লটা ক্ষারের সঙ্গে মিলে এটা নিরপেক্ষ হয়ে যায়, খাবারটার আর অম্লীয় ক্রিয়া থাকে না। এছাড়া ভিটামিন শোষণে সহায়তা করে। ভিটামিন শোষণে কিভাবে সহায়তা করে? এটা হচ্ছে, আমরা জানি যে যে সকল ভিটামিনগুলো চর্বিতে শোষিত হয়, সেই চর্বির সক্রিয়তা বাড়িয়ে চর্বিতে ভিটামিন দ্রবণে বা শোষণে ভূমিকা রাখে পিত্ত। এছাড়া আমাদের বৃহদান্ত্রের যে পেরিস্টালসিস অর্থাৎ সংকোচন প্রসারণ, এটাকে বাড়িয়ে মলের প্রবাহকে ত্বরান্বিত করে এই পিত্ত। তাহলে পিত্তের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ রয়েছে। তাহলে চর্বিকে ছোট ছোট কণায় পরিণত করা, অম্লত্ব প্রশমন করা, ভিটামিন শোষণে সহায়তা করা, সব কাজগুলো পিত্ত করে থাকে। এ পর্যায়ে আমরা দেখব অগ্নাশয়ের কাজ এবং অগ্নাশয়ের সম্পর্কিত যাবতীয় আলোচনা। এই অগ্নাশয়, এটি উদর গহ্বরের পাকস্থলীর পেছনে অবস্থিত। এটা ডিওডেনাম ও প্লিহর ঠিক সমান্তরালে অনুপ্রস্থভাবে এটি অবস্থান করে। তো এটা একটা মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি সেটা আমাদের আলোচনা চলে আসবে। তো আমরা এই অগ্নাশয় সম্পর্কে আরেকটি তথ্য জেনে রাখি যে এটার যে নালী সমূহ রয়েছে এদেরকে বলা হয় অ্যাসিনি। অগ্নাশয়ের নালী সমূহকে বলা হয় অ্যাসিনি, নালী বিশিষ্ট যে অংশ। তো এখানে অগ্নাশয়ের যে নালী, একটু বলে নিই যে অগ্নাশয়ের ক্ষুদ্র ক্ষুদ্র যে নালীগুলো আছে, এই নালীগুলো মিলিত হয়ে একটি অভিন্ন বড় অগ্নাশয়িক নালী গঠন করে। এই নালীটাকে বলা হয় উইরসাংয়ের নালী। চিত্রটিতে লক্ষ্য করো, এটা হলো উইরসাংয়ের নালী, যেটা অগ্নাশয় থেকে আসলো বড় আকারের অভিন্ন নালী।
আর এখানে এই যে পিত্তথলিটি আছে, এই পিত্তথলি থেকে আসছে পিত্তনালী। এবার লক্ষ্য করো, পিত্তনালী এবং অগ্নাশয় নালী এই দুইটা সম্মুখে এসে একসঙ্গে মিলিত হয়ে এই যে নালীতে উন্মুক্ত হয়েছে, এই নালীটার নামই হচ্ছে ডিওডেনাম। এই উইরসাংয়ের নালী এবং পিত্তনালী দুটোকে একত্রে বলা হয় অ্যাম্পুলা অফ ভাটার। তাহলে এই যে অংশটি উন্মুক্ত হয় এটার নাম হলো অ্যাম্পুলা অফ ভাটার। লক্ষ্য করো অগ্নাশয়, এই অগ্নাশয়ের অবস্থানটি হচ্ছে পাকস্থলীর ঠিক নিচে পেছনে। এর সঙ্গে যে সংযুক্ত অংশগুলো রয়েছে তা হলো লিভার, পিত্ত, ডিওডেনাম এবং ক্ষুদ্রান্ত্র। তো ডিওডেনাম অংশে এখানে অগ্নাশয়িক নালী এবং পিত্তনালী এই দুটো অ্যাম্পুলা অফ ভাটারের মাধ্যমে উন্মুক্ত হয়েছে এই ডিওডেনামে। অগ্নাশয়ের তিনটি উল্লেখযোগ্য অংশ রয়েছে, একটি হচ্ছে মস্তক, তারপর দেহকাণ্ড, এরপর লেজ। এর প্রধান যে দুটি কাজ তাহলে একটি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত, আরেকটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত। অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে এটি ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এনজাইম হরমোন ক্ষরণ করে। এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে এটি বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করে, প্রায় 15টি এনজাইম ক্ষরণ করে। তার মধ্যে শর্করা পরিপাকের জন্য অ্যামাইলেজ, আমিষ পরিপাকের জন্য প্রোটিয়েজ এবং চর্বি পরিপাকের জন্য লাইপেজ থাকে। এই এনজাইমগুলো প্রত্যেকটি খুবই সক্রিয় এবং শক্তিশালী এনজাইম। এগুলো যখন ক্ষরণ হয় তখন এর বাইরে একটি আবরণ দিয়ে আবৃত থাকে এবং এটি যখন অগ্নাশয়িক নালীর মাধ্যমে অ্যাম্পুলা ভাটার হয়ে ডিওডেনামে পৌঁছায় তখন এটি এর বাইরের যে আবরণ, এই আবরণটা বিদীর্ণ হয় এবং এনজাইমগুলো সক্রিয় হয়ে খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। তো এখন আমরা এর মাঝে অগ্নাশয়ের প্রধান ক্ষরণ যে দেখলাম তার মধ্যে একটা ক্ষরণ আমরা দেখলাম যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে হয়, একটা ক্ষরণ হয় অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে। তাহলে আমাদের এখন গ্রন্থির ধারণাটি নেওয়া প্রয়োজন। গ্রন্থি কি আসলে? গ্রন্থি হচ্ছে সেই সকল কোষ, কলা বা অঙ্গ যারা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তো এই গ্রন্থি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অন্তঃক্ষরা বা নালীবিহীন বা অনাল, আরেকটা হচ্ছে বহিঃক্ষরা বা সনাল বা নালীযুক্ত। তো দেখো এখানে যে বহিঃক্ষরা গ্রন্থি, এর কথা হলো যে বহিঃক্ষরা হবে সনাল বা নালীযুক্ত। তার মানে এই গ্রন্থি থেকে যে ক্ষরণটা বের হবে তা তার নিজস্ব নালীপথে বাহিত হবে। আর অনাল গ্রন্থি যেটা, এটা যে ক্ষরণটা বের হবে তার নিজস্ব নালী থাকবে না, সুতরাং এই ক্ষরণটা রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। এবং অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রস এটাকে বলা হয় হরমোন, এবং বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রস এগুলো বিভিন্ন হতে পারে। যেমন অগ্নাশয় থেকে ক্ষরিত রসটাকে বলা হয় অগ্নাশয় রস, যেমন পিত্তথলি থেকে ক্ষরিত রসটাকে বলা হয় পিত্তরস, যকৃৎ থেকে ক্ষরিত রস পিত্তরস। তারপর লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হয় লালা রস। এগুলো সব বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস। আবার এনজাইমগুলো যে ক্ষরণ হয়, এনজাইমও হচ্ছে বহিঃক্ষরা নিঃসৃত রস। কিন্তু অন্তঃক্ষরা নিঃসৃত রসের একটাই নাম, সেটা হচ্ছে হরমোন। আমাদের এই যে অগ্নাশয় গ্রন্থিটি আছে এটি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে। যেহেতু এটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির ন্যায় কাজ করে, সুতরাং এটি হবে মিশ্র গ্রন্থি। এখন আমরা দেখি আসো যে কিভাবে এটি সনাল গ্রন্থি হিসাবে কাজ করে, কিভাবে এটি অনাল গ্রন্থি হিসাবে কাজ করে। তো অগ্নাশয় এর ভেতরে কিছু কোষ আছে, আমরা একটু আগে বলেছিলাম লোবিউলের কথা। এই লোবিউলের ফাঁকে ফাঁকে কিছু স্তূপাকৃতির কোষ দেখা যায়। এই কোষগুলো 4 প্রকারের হয়ে থাকে। একটা আলফা কোষ নামে চিহ্নিত করা হয়। এই আলফা কোষ থেকে যে হরমোন ক্ষরণ হয় তার নাম গ্লুকাগন। এক ধরনের কোষকে বলা হয় বিটা কোষ, এই বিটা কোষ থেকে যে ক্ষরণটা বের হয় তার নাম ইনসুলিন। একটা হচ্ছে ডেল্টা কোষ, যেটা থেকে ক্ষরিত হরমোনটাকে বলা হয় সোমাটোস্ট্যাটিন, এবং আরেকটি হচ্ছে পিপি কোষ, যা ক্ষরিত হরমোনের নাম প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে 4 ধরনের কোষ থেকে 4 ধরনের হরমোন ক্ষরণ হয়।
তো এই 4 ধরনের হরমোন যেহেতু ক্ষরণ হচ্ছে, সুতরাং এই যে স্তূপাকৃতির কোষ, এই কোষগুলোকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিঃসৃত যে 4 ধরনের হরমোন, এই হরমোনগুলোর ক্ষরণের কারণে এদেরকে বলা হবে অন্তঃক্ষরা গ্রন্থি। এরপর বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে এটি বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করবে। বিশেষ করে এদের যে বহিঃক্ষরা নিঃসৃত রস, এই রসটাকে বলা হয় অগ্ন্যাশয় রস। এই অগ্ন্যাশয় রসে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। এটি লিপিড, শর্করা এবং প্রোটিন সব ধরনের খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। তাহলে যেহেতু এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় গ্রন্থির ন্যায় কাজ করলো, সুতরাং এটাকে বলা হবে একটি মিশ্র গ্রন্থি। এবার আমরা একটু জেনে রাখি যে এখানে যে 4 ধরনের হরমোন দেখলাম, তার মধ্যে প্রথম যে 2 ধরনের হরমোন, এটা উল্লেখযোগ্য শর্করা বিপাকে ভূমিকা রাখে। প্রথম সেটি হলো গ্লুকাগন। গ্লুকাগন হরমোন হচ্ছে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, এই কাজটি করে থাকে গ্লুকাগন। আর ঠিক বিপরীত কাজটি করে হচ্ছে বিটা সেল থেকে ক্ষরিত ইনসুলিন, যেটা গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে জমা রাখে। তাহলে জমা রাখার কাজটা করছে ইনসুলিন, ওটাকে ভাঙার কাজটি করছে গ্লুকাগন। অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে যকৃতে জমা রাখে ইনসুলিন, আর সেই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে রক্ত সরবরাহে কাজটা করে থাকে গ্লুকাগন। এবারে আমরা আমাদের বাড়ির কাজ নিয়ে নিই। এখানে খুব ছোট করে কয়েকটি বাড়ির কাজ দিয়েছি, এই কাজটি করে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও যে পরিপাক গ্রন্থি কি, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, অগ্ন্যাশয়কে দেহের সঞ্চয়াগার বলা হয় কেন, আর যকৃৎ হলো জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয়। উক্তিটি বিশ্লেষণ করো। আমাদের যে জীবন শরীর, আমাদের যে মানব শরীর, এই মানব শরীরের মধ্যে যে উল্লেখযোগ্য প্রধান প্রধান বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো বা বিপাকীয় কাজগুলো, সঞ্চয়ী কাজগুলো, বিপাকীয় কাজগুলো, এই কাজগুলো যকৃতের সংগঠিত হচ্ছে। সুতরাং এটাকে আমরা জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় বলতেই পারি। এখন তুমি সেটাকে তোমার উত্তরে কিভাবে ফুটিয়ে তুলবে সেটা সুন্দরভাবে লিখে আমাকে দেখাও। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।